কেমন আছে সবাই? আগের ভিডিওতে আমরা পৌষ্টিক গ্রন্থি মানে পৌষ্টিক তন্ত্রের মধ্যে পৌষ্টিক গ্রন্থি শেষ করেছিলাম, তাই না? যকৃৎ, লালা গ্রন্থি, অগ্নাশয়, তারপর পাক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি। তো এই ভিডিওতে আমরা পরিপাক নিয়ে আলোচনা করব। তো আমাকে জানতে হবে যে পরিপাক কাকে বলে। তো আমরা জানি আমরা যে সমস্ত খাদ্যগুলো গ্রহণ করি সেই খাদ্যগুলো কিন্তু কঠিন আর জটিল। সেই কঠিন আর জটিল খাদ্য কিন্তু আমাদের কোষের মধ্যে পৌঁছতে পারে না সরাসরি। অর্থাৎ আমরা যে খাবারগুলো গ্রহণ করি, ভাত, ডাল, মাছ, মাংস, তরকারি, সেগুলো কিন্তু সরাসরি আমাদের কোষে যেতে পারবে না। কোষ ছোটো, আণবিক্ষণিক। তাহলে সেই খাদ্যগুলো কি হতে হবে? তরল আর দ্রবণীয় খাদ্যে রূপান্তরিত করতে হবে। সরল, দ্রবণীয় এবং তরল খাদ্যে রূপান্তরিত হবে, এবং তার জন্য কিছু এনজাইম লাগে, উৎসেচক। তাহলে যে প্রক্রিয়ায় গৃহীত অদ্রবণীয়, কঠিন এবং জটিল খাদ্য বিভিন্ন পরিপাককারী উৎসেচকের সহায়তায় দ্রবণীয়, সরল আর তরল খাদ্যে পরিণত হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি? পরিপাক বা ডাইজেশন। তাহলে যে প্রক্রিয়ায় গৃহীত অদ্রবণীয়, কঠিন আর জটিল খাদ্য বিভিন্ন প্রকার উৎসেচকের সহায়তায় দ্রবণীয়, সরল এবং তরল খাদ্যে পরিণত হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি? খাদ্য পরিপাক বা ডাইজেশন। এই পরিপাকের দুটো রূপ, একটা যান্ত্রিক পরিপাক আর একটা উৎসেচক নির্ভর পরিপাক। যান্ত্রিক পরিপাক মানে কি? মানে বাহ্যিক ব্যাপারটা একটা, অর্থাৎ এর আবার দুটো অংশ, একটা চর্বণ, একটা পেরিস্টালসিস। তাহলে চর্বণটা কি? যে খাদ্য যখন আমাদের মুখবিবরে আসে তখন দাঁতের সাহায্যে খাদ্য কি হয়ে যায়? চূর্ণ বিচূর্ণ। খাদ্য যত ছোটো ছোটো কণায় ভেঙে যাবে তত আমাদের পরিপাকটা ভালো হবে। তারপর সেই চূর্ণ বিচূর্ণ খাদ্যের সঙ্গে এবার কি? লালা মিশ্রিত, এবং লালা রসে পরিপাককারী উত্তেজক থাকে টায়ালিন। তখন সেই টায়ালিন কি করে? ওই চূর্ণ বিচূর্ণ খাদ্যটাকে কি ভেঙে দেয়। বুঝতে পারলে তো? এটাকে আমরা বলি শ্রবণ। মানে দাঁতের সাহায্যে শ্রবণ কার্যটা সম্পন্ন হয়। খাদ্য আমাদের যখন মুখের ভেতরে প্রবেশ করে তখন দাঁতের সাহায্যে খাদ্য ছোটো ছোটো কণায় ভেঙে যায়, তাই না? এটাকে আমরা শ্রবণ বলি। তারপরে সেই ছোটো ছোটো খাদ্য কণার সঙ্গে লালারস মিশ্রিত হয়। লালারস কি থাকে? উৎসেচক থাকে, একটা উৎসেচক, তার নাম টায়ালিন। সেই টায়ালিন উৎসেচক এবার তখন সেই শ্বেতসারকে কি করে? মলটোজে রূপান্তরিত করে। পেরিস্টালসিস, তাহলে মুখবিবরে সম্পূর্ণ তো পরিপাক হলো না, আর সম্পূর্ণ চর্বিত হলো না। তাহলে অর্ধপাচিত, অর্ধচর্বিত সেই খাদ্যের দলা, যেটাকে আমরা কি বলি? ফুটবলাস, যেটা গ্রাসনালীর ভেতরে যে সিলিয়া থাকে, সেই সিলিয়ার ক্রমসংকোচন পদ্ধতিতে লাফিয়ে আস্তে আস্তে কোথায় আসে? পাকস্থলীতে আসে। এবং পাকস্থলী থেকে পরবর্তী ক্ষেত্রে তখন পাকস্থলী থেকে খাদ্যের দলা আবার পরবর্তী ক্ষেত্রে ক্ষুদ্রান্তে প্রবেশ করে। এই যে চলনটা খাদ্যের দলা, এই চলনটাকে কি বলি আমরা? পেরিস্টালসিস। সেটা আগে ভিডিওতে বলেছিলাম। অর্থাৎ যে প্রক্রিয়ায় পাকস্থলী থেকে অর্ধপাচিত আর অর্ধচর্বিত খাদ্য দলা তোমার ক্রমসংকোচন পদ্ধতিতে তোমার পৌষ্টিক নালী বিভিন্ন অংশে পরিবাহিত হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি? পেরিস্টালসিস, তাই না? এবার উৎসেচনীয় পরিপাক, তাই না? যে উৎসেচনীয় পরিপাক কি? মুখবিবরে খাদ্য আসলো, মুখবিবরে যখন খাদ্য আসলো তখন খাদ্যের সাথে লালা মিশ্রিত হলো, আর লালা রসে টায়ালিন উৎসেচক থাকছে। টায়ালিন কি করছে? শ্বেতসারকে ভেঙে দিচ্ছে, দিয়ে মলটোজে রূপান্তরিত করে দিচ্ছে, তাই না? তারপরে সেই মুখবিবর থেকে অর্ধপাচিত, অর্ধচর্বিত খাদ্য বস্তু, অর্থাৎ মুখবিবরে কেবলমাত্র শর্করা জাতীয় খাদ্যেরই পরিপাক ঘটছে, ঠিক আছে? এরপরে মুখবিবর থেকে অর্ধপাচিত, অর্ধচর্বিত খাদ্যবস্তু এবার মুখবিবর থেকে কোথায় আসছে? তোমার গ্রাসনালীর মাধ্যমে পাকস্থলীতে আসছে। পাকস্থলীতে কিন্তু প্রোটিন আর ফ্যাট জাতীয় খাদ্যবস্তুর পরিপাক ঘটে। কী ঘটে? প্রোটিন আর ফ্যাট জাতীয় খাদ্যবস্তুর পরিপাক। এখানে প্রোটিন পরিপাককারী একটা উৎসেচক থাকে, তার নাম পেপসিন। এই পেপসিন উৎসেচকটা কী করছে? প্রোটিনকে ভেঙে দিয়ে পেপটোনে রূপান্তরিত করছে। কী করছে? প্রোটিনকে ভেঙে দিয়ে কিসে রূপান্তরিত করছে? পেপটোনে। আর আরেকটা উৎসেচক থাকছে, তার নাম হলো কি? গ্যাস্ট্রিক লাইপেজ। পাকস্থলীতে সেই গ্যাস্ট্রিক লাইপেজ ফ্যাটকে ভেঙে দিয়ে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে রূপান্তরিত করছে। বুঝতে পারলে? এরপরে খাদ্য এই পাকস্থলী থেকে, মানে এখানে সম্পূর্ণ পাচন হলো না, অর্ধপাচিত খাদ্য এবার তোমার ক্ষুদ্রান্তে আসে। ক্ষুদ্রান্তে দুই ধরনের রস মিশ্রিত হয়। ক্ষুদ্রান্ত অর্থাৎ অন্ত্র থেকে আন্তরিক রস গঠিত হয়, যেটাকে আমরা বলি ইন্টেস্টিনাল জুস। আর পাকস্থলী থেকে আসে অগ্নাশয় রস, যেটাকে আমরা বলি প্যানক্রিয়াটিক জুস। এই আন্তরিক রস আর অগ্নাশয় রস একত্রিত হয়, এবং তার ভেতরে কিন্তু ক্ষুদ্রান্তে শর্করা, প্রোটিন, ফ্যাট তিন প্রকার খাদ্য পরিপাককারী উৎসেচক থাকে। অর্থাৎ ক্ষুদ্রান্তে তিন ধরনের খাদ্যের পরিপাক ঘটে। বুঝতে পারলে তো? ঠিক আছে? এইটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি উৎসেচক নির্ভর পরিপাক, ঠিক আছে? এই যে অর্ধপাচিত খাদ্য পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে এসে পৌঁছালে অগ্নাশয় রস এবং আন্তরিক রস মিশে যায়। ক্ষুদ্রান্তে বিভিন্ন উৎসেচক, শর্করা, প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যবস্তু খাদ্য পরিপাকে সাহায্য করে। পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে খাদ্যবস্তু বিভিন্ন উৎসেচকের প্রভাবে এবার আদ্য বিশ্লেষিত হয়। এবার আমরা যেন পরিপাককারী উৎসেচক, প্রোটিওলাইটিক এনজাইম
পরিপাককারী উৎসেচক। এবার আমরা জানবো পরিপাককারী উৎসেচক। পরিপাককারী উৎসেচক অর্থাৎ কি বলবো, অর্থাৎ যে সকল উৎসেচক খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে, অর্থাৎ গৃহীত অদ্রবণীয় কঠিন আর জটিল খাদ্যকে পাচিত করে দ্রবণীয় সরল আর তরল খাদ্যে রূপান্তরিত করে, সেই উৎসেচকগুলোকে আমরা কি বলি, পরিপাককারী উৎসেচক। আবার বলছি, যে সকল উৎসেচক গৃহীত অদ্রবণীয় কঠিন এবং জটিল খাদ্যকে ভেঙে দিয়ে দ্রবণীয় সরল এবং তরল খাদ্যে রূপান্তরিত করে, সেই উৎসেচকগুলোকে কি বলছি আমরা, পরিপাককারী উৎসেচক। এই পরিপাককারী উৎসেচককে আমরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করি। একটা হলো শর্করা ভঙ্গক উৎসেচক বা অ্যামাইলোলাইটিক, শর্করা ভঙ্গক বা শর্করা পরিপাককারী লিখতে পারি আমরা, শর্করা পরিপাককারী উৎসেচক। উৎসেচককে আমরা এনজাইম বলি, তাই জন্য শর্ট ফর্মে লিখলাম ইএনজেড। একটা প্রোটিন পরিপাককারী এনজাইম, আর একটা হলো ফ্যাট পরিপাককারী ঠিক আছে। তো শর্করা পরিপাককারী, শর্করা যেহেতু খাদ্য কোথায় কোথায় পাচিত হয়, 1 নম্বর মুখনিবর, 2 নম্বর হলো ক্ষুদ্রান্ত। তো শর্করা পরিপাককারী উৎসেচকগুলোর নাম কি, সেগুলো মুখনিবরে কি থাকে, টায়ালিন থাকে, আর ক্ষুদ্রান্তে তো দুটো রস মিশ্রিত হচ্ছে, সেখানে অ্যামাইলেজ থাকে, মল্টেজ থাকে, ল্যাকটেজ থাকে, সুক্রেজ থাকে, আর থাকে আইসোমল্টেজ। ঠিক আছে, তাহলে টায়ালিন, অ্যামাইলেজ, মল্টেজ, আইসোমল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ। ঠিক আছে, তাহলে এখানে নামগুলো আমি পরপর সারিবদ্ধ করে দিই। 1 নম্বর টায়ালিন। টায়ালিন কোথা থেকে, মুখনিবরে থাকে। 2 নম্বর অ্যামাইলেজ, 3 নম্বর মল্টেজ, 4 নম্বর আইসোমল্টেজ, 5 নম্বর সুক্রেজ, 6 নম্বর ল্যাকটেজ। ঠিক আছে, টায়ালিন, অ্যামাইলেজ, মল্টেজ, আইসোমল্টেজ, সুক্রেজ আর ল্যাকটেজ। এবার আমরা জানবো এদের ফাংশনটা কি। টায়ালিন কি করে, টায়ালিন কোথা থেকে, মুখনিবরে থাকে। তাহলে টায়ালিন কি করে, সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে রূপান্তরিত করে, তাই না। সিদ্ধ শ্বেতসারকে টায়ালিন কি করে, মল্টোজে রূপান্তরিত করে। তাহলে সিদ্ধ শ্বেতসার টায়ালিন এনজাইম, মল্টোজ বাংলায় লিখি, বুঝতে পারবে না নইলে, মল্টোজে রূপান্তরিত করে। 2 নম্বর অ্যামাইলেজ কি করে, সেদ্ধও করতে পারে, অসেদ্ধকেও করতে পারে। তাহলে সেদ্ধ অসেদ্ধ শ্বেতসারকে একই ফাংশন, মল্টোজে রূপান্তরিত করে। তাহলে সিদ্ধ বা অসিদ্ধ শ্বেতসার এটাকেও মল্টোজে রূপান্তরিত করে, ডট দিয়ে দিলাম তার জন্য। তাহলে এখানে নাম লিখলাম কি, অ্যামাইলেজ। ঠিক আছে, অ্যামাইলেজ কি করছে, সেদ্ধ অসিদ্ধ শ্বেতসারকে মল্টোজে রূপান্তরিত করছে। মল্টেজ কি করছে, ওই যে মল্টোজ হলো, মল্টোজকে কি করে, মল্টেজ উৎসেচকটার নাম হলো মল্টেজ, আর শর্করাটার নাম হলো মল্টোজ। তাহলে মল্টেজ কি করছে, মল্টোজকে গ্লুকোজে পরিণত করছে। ঠিক আছে, আইসোমল্টেজ এ কি করছে, আইসোমল্টোজকে গ্লুকোজে রূপান্তরিত করে। আইসোমল্টোজ কিসে রূপান্তরিত করছে, গ্লুকোজ, তাই না। এনজাইমের নাম হলো আইসোমল্টেজ। ঠিক আছে, সুক্রেজ কি করছে, সুক্রোজকে কি করছে,
গ্লুকোজ আর ফ্রুক্টোজ রূপান্তরিত করছে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ, ঠিক আছে, রূপান্তরিত করছে। ল্যাকটেজ কি করছে, ল্যাকটোজকে, ল্যাকটেজ গ্লুকোজ ও গ্যালাক্টোজে রূপান্তরিত করছে, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ, ঠিক আছে। তাহলে আমরা জানলাম টায়ালিন কি করছে, সেদ্ধ শেষস্তরকে মল্টোজে রূপান্তরিত করছে। অ্যামাইলেজ কি করছে, সেদ্ধ অসিদ্ধ শেষস্তরকে মল্টোজে রূপান্তরিত করছে। মল্টোজ কি করছে, মল্টোজকে গ্লুকোজে রূপান্তরিত করছে। আইসোমল্টোজ কি করছে, আইসোমল্টোজকে গ্লুকোজে রূপান্তরিত করছে। সুক্রোজ কি করছে, সুক্রোজকে গ্লুকোজ ও ফ্রুক্টোজে রূপান্তরিত করছে। ল্যাকটেজ কি করছে, ল্যাকটোজকে গ্লুকোজ ও গ্যালাক্টোজে রূপান্তরিত করছে। এইগুলো শর্করা পরিপাককারী। এবার প্রোটিন পরিপাককারী দেখো, প্রোটিন পরিপাককারী এনজাইমগুলো হলো চারটি জানবো আমরা। একটা হলো পেপসিন, 2 নম্বর ট্রিপসিন, 3 নম্বর ইরিপসিন, আর 4 নম্বর হলো রেনিন, ঠিক আছে। পেপসিনের কাজ কি, পেপসিন কোথায় থাকে, পেপসিন থাকে পাকস্থলীতে, আর বাকিগুলো পেপসিন আর রেনিন থাকে পাকস্থলীতে, ঠিক আছে। আর মানে পাকস্থলীর পেপটিক সেল থেকে পেপসিন আর রেনিন খরিত হয়, আর বাকিগুলো থাকে কোথায়, অর্থাৎ অগ্নাশয় রস আন্তরিক রসে থাকে। পেপসিন কি করে, প্রোটিনকে ভেঙে দিয়ে পেপটিনে রূপান্তরিত করে। কি বললাম, পেপসিন প্রোটিনকে ভেঙে দিয়ে পেপটিনে রূপান্তরিত করে। তাহলে প্রোটিন পেপসিন কিসে রূপান্তরিত করছে, পেপটোন, ঠিক আছে। ট্রিপসিন কি করছে, এই যে পেপটোন তৈরি হলো সেই পেপটোনকে ভেঙে দিয়ে লোয়ার পেপটাইডে পরিণত করে, বুঝতে পারলে তো। পেপটোনকে ভেঙে দিয়ে কিসে রূপান্তরিত করে, লোয়ার পেপটাইড, ঠিক আছে। তাহলে পেপটোন এনজাইম ট্রিপসিন, লোয়ার পেপটাইড, বা আমরা বলতে পারি পেপটাইড, একই কথা। ট্রিপসিন কি করছে, পেপটোনকে পেপটাইডে রূপান্তরিত করছে। ইরিপসিন কি করছে, এই যে পেপটাইড তৈরি হলো, তাহলে পেপটাইডকে ইরিপসিন এনজাইম কি করে, পেপটাইডকে ভেঙে দিয়ে অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত করে, অ্যামিনো অ্যাসিড। তাহলে প্রোটিন পরিপাককারীর সর্বশেষ যৌগের নাম কি, সেটা কি, অ্যামিনো অ্যাসিড। আমরা জানি প্রোটিনের গঠনগত একক কি, অ্যামিনো অ্যাসিড, তাই না। অ্যামিনো অ্যাসিড হলো প্রোটিনের মনোমার যৌগ, আর প্রোটিন হলো অ্যামিনো অ্যাসিডের পলিমার যৌগ। আর রেনিন কি করে, দুগ্ধ প্রোটিন কেসিনকে প্যারাকেসিনে রূপান্তরিত করে, দুগ্ধ প্রোটিন কেসিনকে, তাহলে দুগ্ধ প্রোটিন কেসিন, দুধে যে প্রোটিন পাওয়া যায় তার নাম কেসিন, এটা রেনিন দ্বারা ভেঙে যায়, রেনিন দিয়ে প্যারাকেসিনে রূপান্তরিত হয়, প্যারাকেসিন, প্যারাকেসিনে রূপান্তরিত হয়, বোঝা গেল তো। তাহলে পেপসিন কি করে, প্রোটিনকে পেপটোনে রূপান্তরিত করে। ট্রিপসিন কি করে, পেপটোনকে লোয়ার পেপটাইডে রূপান্তরিত করে। ইরিপসিন কি করে, পেপটাইডকে অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত করে। আর রেনিন কি করে, কেসিনকে, দুগ্ধ প্রোটিন কেসিনকে প্যারাকেসিনে রূপান্তরিত করে, বোঝা গেল। এটা হয়ে গেল। এবার ফ্যাট পরিপাককারী উৎসেচক, ফ্যাট পরিপাককারী উৎসেচককে আমরা আবার 3 ভাগে ভাগ করব। 1 নম্বর হলো গ্যাস্ট্রিক লাইপেজ, 2 নম্বর হলো প্যানক্রিয়াটিক লাইপেজ, 3 নম্বর হলো ইন্টেস্টিনাল লাইপেজ, অর্থাৎ পাকস্থলীতে যে লাইপেজটা থাকে তার নাম হলো গ্যাস্ট্রিক লাইপেজ। তারপরে অগ্নাশয় রসে যে লাইপেজটা থাকে তার নাম হলো প্যানক্রিয়াটিক লাইপেজ। আর ক্ষুদ্রান্তে অর্থাৎ আন্তরিক রসে যে লাইপেজটা থাকে তার নাম হলো ইন্টেস্টিনাল লাইপেজ, ইন্টেস্টিনাল। একটাই উৎসেচক কিন্তু নাম আলাদা আলাদা জায়গা বিশেষে, এবং সবাই কি করে, ফ্যাটকে ভেঙে দিয়ে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে রূপান্তরিত করে, ঠিক আছে, সবার একই কাজ। তাহলে ফ্যাট
লাইপিড উৎসেচক, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। তাহলে লাইপিড উৎসেচক কি হচ্ছে, ফ্যাটকে ভেঙে দিয়ে কি করছে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করছে। বোঝা গেল? তো এই হলো আমার পরিপাক শেষ হয়ে গেল। তাহলে এটা আমাদের খুব ভালো ইম্পর্টেন্ট একটা জায়গা, প্রচণ্ড ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে। এটা খুবই দেয় পরীক্ষাতে যে শর্করা ভঙ্গ উৎসেচকগুলোর নাম কি, তাদের ভূমিকা, প্রোটিন ভঙ্গ উৎসেচকগুলোর নাম কি, তাদের ভূমিকা, ফ্যাট ভঙ্গ উৎসেচকগুলোর নাম কি, তাদের ভূমিকা। এরপরে চলে আসছি পরিপাকের পর আমরা চলে আসছি বিশোষণ বা শোষণ, অর্থাৎ শোষণ। শুধু পরিপাক হলে হবে না, পরিপাকে কি হলো, মানে জটিল খাদ্য সরল খাদ্যে রূপান্তরিত হলো, তাই না? গ্লুকোজে রূপান্তরিত হলো, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, তাই না? প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। এবার যে প্রক্রিয়ায় তোমার ওই পাচিত সরল খাদ্য এবার তোমার রক্তস্রোতে পৌঁছায়, কার মাধ্যমে? ক্ষুদ্রান্তের আন্তরিক এপিথেলিয়ামের মাধ্যমে। তাহলে এবার হলো শোষণ বা বিশোষণ। শোষণ কি বললাম, যে প্রক্রিয়ায় পাচিত সরল খাদ্য আন্তরিক এপিথেলিয়ামের মাধ্যমে ক্ষুদ্রান্তের আন্তরিক এপিথেলিয়ামের মধ্যে কোথায় পৌঁছায়? রক্তস্রোতে পৌঁছায়। তারপর রক্ত থেকে তখন বসে যাবে, তাই তো? তাকে আমরা কি বলি? শোষণ। তাহলে শোষণটা কোন জায়গায় ঘটে? ক্ষুদ্রান্তে ঘটে। ক্ষুদ্রান্তের নলটা তো এরকম, এই ক্ষুদ্রান্তের নলের ভেতরে কিছু এরকম আঙুলের মতো অভিক্ষেপ লক্ষ্য করা যায়, এরকম আঙুলের মতো অভিক্ষেপ লক্ষ্য করা যায়। এই অভিক্ষেপগুলোকে আমরা ভিলাই বা ভিলি বলি, তাই না? এই যে অভিক্ষেপগুলো, এই অভিক্ষেপগুলোকে কি বলি আমরা? ভিলাই, বা বহু বচনে ভিলি, এক বচনে ভিলি আর বহু বচনে ভিলাই বলি। এর ভেতরে কি থাকে? রক্তজালক থাকে, ঠিক আছে? এর ভেতরে অসংখ্য রক্তজালক থাকে যা গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এইগুলো হলো ভিলাই। এর মধ্যে রক্তজালক থাকে, দিয়ে এখানেই পাচিত খাদ্যের শোষণ হয়, তাই না? তাহলে যে প্রক্রিয়ায় পাচিত সরল খাদ্য ক্ষুদ্রান্তের আন্তরিক এপিথেলিয়ামের মাধ্যমে মানে কি বলবো রক্তস্রোতে প্রবেশ করে, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? শোষণ। এই শোষণ কার্যটা কোথায় সম্পন্ন হয়? মেনলি মানে ক্ষুদ্রান্তে, পাকস্থলীতে কিছুটা শোষণ হয়, ক্ষুদ্রান্তে মেনলি ওখানে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, তাই না? এগুলো সব শোষিত হয়। শোষণের পরে চলে আসছে আত্তীকরণ। আত্তীকরণ অর্থাৎ যে প্রক্রিয়ায় শোষিত সরল খাদ্য এবার কোষের প্রোটোপ্লাজমের মধ্যে প্রবেশ করে, যে প্রক্রিয়ায় শোষিত সরল খাদ্য কোষের প্রোটোপ্লাজমের মধ্যে প্রবেশ করে সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? আত্তীকরণ। এই আত্তীকরণও ঘটে মেনলি ক্ষুদ্রান্তে ভিলাইয়েই ঘটে। আত্তীকরণ যে শর্করা ও প্রোটিনের সরল অংশ ভিলাইয়ের রক্তজলকে প্রবেশ করে এবং পোটাল সংবহনের মাধ্যমে যকৃতে আসে, যকৃৎ কোষে পুষ্টি সরবরাহ করে পুনরায় সাধারণ সংবহনে প্রবেশ করে এবং রক্তের মাধ্যমে বাহিত হয়ে দেহের বিভিন্ন কলাকোষে প্রবেশ করে। বুঝতে পারলে? তাহলে যে প্রক্রিয়ায় শোষিত সরল খাদ্য এবার তোমার রক্তস্রোত থেকে কোথায় প্রবেশ করে? কোষের ভেতরে প্রবেশ করে, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি? আত্তীকরণ। আর যে প্রক্রিয়ায় খাদ্যের অপাচ্য অংশ অর্থাৎ খাদ্যের যে অংশটা হজম হলো না বা পাচন ঘটলো না, সে অংশটা কী হয়? প্রথমে মলে রূপান্তরিত হয়। আমরা পড়েছিলাম কোন জায়গায় মল সৃষ্টি হয়? কোলনে। কোলনে খাদ্যের অপাচ্য অংশ ব্যাকটেরিয়া দ্বারা পচে গিয়ে মল তৈরি হয়, দিয়ে মলাশয় সাময়িকভাবে জমা হয় এবং যে প্রক্রিয়া সেই মলাশয় থেকে ওই খাদ্যের অপাচ্য অংশ বা মলটা দেহের বাইরে নির্গত হয়, সেই প্রক্রিয়াকে আমরা ইজেকশন বা বহিষ্করণ বলি। কি বলি? এবার বহিষ্করণ। বহিষ্করণ বা ইজেকশন। তাহলে এই গেল আমাদের পরিপাক শেষ হয়ে গেল, তাই না? তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আর একটুখানি থাকছে বিপাক বা মেটাবলিজম, আর এইটা আর একটুখানি থাকছে, এটা করিয়ে আমরা সংবহনটা শুরু করে দেবো, ঠিক আছে? সবাই ভালো থাকবে ততক্ষণে। শুভরাত্রি, ধন্যবাদ। বন্ধু ভিডিও ক্লাসগুলো দেখবে, লাইভ ক্লাসগুলো দেখবে, ভিডিও ক্লাসের প্রশ্নগুলোর উত্তর দেবে, রেসপন্স করবে, যেটা না বুঝতে পারবে সেটা আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে?